সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 কয়ের দাগে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন মেটারনিক, ক্যাসেলরি, এরপর হচ্ছে ট্যালিরান্ড আর হচ্ছে প্রথম আলেকজান্ডার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন 3-এরটা হবে, ওকে, ট্যালিরান্ড। 2 নম্বর দাগে অর্থাৎ ক্ষয়ের দাগে জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1871 খ্রিস্টাব্দে। তো জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। গয়ের দাগে ইটালির ঐক্য সাধনের সময় পিডমন্টের রাজা ছিলেন মাসিনি, গ্যারিবল্ডি, কাহুর না ভিক্টর ইমানুয়েল। সঠিক উত্তর হচ্ছে ভিক্টর ইমানুয়েল। গয়ের দাগে সমাজতন্ত্রবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়? দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, সামাজিক চুক্তি না ইউটোপিয়া? সঠিক উত্তর হচ্ছে দাস ক্যাপিটাল। উমর দাগে রাশিয়ায় রেল চলাচল শুরু হয় 1825 খ্রিস্টাব্দে, 1827 খ্রিস্টাব্দে, 1851 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1851 খ্রিস্টাব্দে, অপশন 3-এরটা। ছয়ের দাগে মুক্তিদার নীতি ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স না জার্মানি? সঠিক উত্তরটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ওকে, অপশন 1-এরটা। পরের প্রশ্ন, ছয়ের দাগে সোভিয়েত পার্লামেন্টের নাম সেনেট, ডোমা, ডায়েট না হোয়াইট হাউস? সঠিক উত্তর হচ্ছে ডোমা। পরিজ্ঞ দাগে রুশ ভাষায় ন্যারোড শব্দের অর্থ হলো রাজাগণ, প্রজাগণ, জনগণ না নাগরিকগণ? সঠিক উত্তরটি হচ্ছে জনগণ। এরপর দেখো 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, 2-1-এ দেওয়া আছে এক কথায় উত্তর লিখতে হবে। এখানে প্রতিটা প্রশ্নের মান 1 করে 3টি প্রশ্ন উত্তর লিখতে হবে। কয়ের দেখা হচ্ছে 1848 খ্রিস্টাব্দে বিপ্লবের সময় হাঙ্গেরির আন্দোলনে কে নেতৃত্ব দেন? উত্তর লিখবে লুই কসুদ। এরপরে দেখো ক্ষয়ের দাগে উষ্ণ জল নীতি কোন দেশ গ্রহণ করেছিল? উত্তর হচ্ছে রাশিয়া। গয়ের দাগে রি-ইন্স্যুরেন্স চুক্তি কবে বাতিল হয়? উত্তর হচ্ছে 1890 খ্রিস্টাব্দে। এরপর দেখো 2 নম্বর, ঠিক বা ভুল নির্ধারণ করো 1 × 3 = 3। কয়ের দাগে জুলভেরাইন গড়ে উঠেছিল 1830 খ্রিস্টাব্দে। ঠিক না ভুল লিখতে হবে, এটা হবে ভুল। ক্ষয়ের দাগে সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা হলেন সাঁ-সিমো, এটা হচ্ছে ঠিক। গয়ের দাগে ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গঠন করে ফ্রান্স, এটা হচ্ছে ভুল। 2-3 নম্বর বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ঠিক আছে, প্রশ্নের মান 1 করে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কয়ের দাগে বিবৃতি দেওয়া আছে, দেখো দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। তো এই সম্পর্কে 3টি ব্যাখ্যা রয়েছে, তো যেটা সঠিক ব্যাখ্যা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। তো ব্যাখ্যা 2-এরটা আমাদের সঠিক হবে, তিনি রাশিয়ার সার্সদের মুক্তি দান করেন। ঠিক আছে, তাই তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত। ক্ষয়ের দাগে বিবৃতি রয়েছে ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এখানেও 3টি ব্যাখ্যা রয়েছে, সঠিক ব্যাখ্যা কোনটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। তো ব্যাখ্যা 3-এরটা এখানে সঠিক হবে, বিশ্বের ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারত ছিল অধিক লাভবান ক্ষেত্র। ঠিক আছে, এই জন্যই কি ছিল, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ছিল। 3 নম্বর থেকে 2-3টি বাক্য উত্তর লেখো, যে কোনো 4টি লিখতে হবে। এখান থেকে প্রশ্নের উত্তর, প্রশ্নের মান 2 নম্বর করে। 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা প্রশ্ন হচ্ছে মুক্তির ঘোষণাপত্র কি? উত্তর লিখবে, দেখো 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র জারি হয়। এই নির্দেশনামায় 300টি পাতায় 200টি ধারা ছিল। এতে বলা হয়, নাম্বার 1 হচ্ছে ভূমিদাসদের উপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না। 2 নম্বর, মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে এবং তাদের উপর জমিদারের কোনো অধিকার থাকবে না। 3 নম্বর হচ্ছে ভূমিদাসের জমিগুলি পরিচালনার ভার থাকবে মীর নামক গ্রাম সমিতির উপর। 4 নম্বর, জমিদারদের ক্ষতিপূরণ সরকার মিটিয়ে দেবে, কিন্তু কৃষকদের এই অর্থ দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে শোধ করতে হবে। ক্ষয়ের দেখা হচ্ছে বিগ 4 কাদের বলা হয়? উত্তর লিখবে ভিয়েনা সম্মেলনে ইউরোপের সমস্ত রাষ্ট্রের প্রতিনিধি পোপ ও তুরস্কের সুলতান ছাড়া অংশগ্রহণ করলেও অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ড এই 4টি রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করেছিল। এই 4টি রাষ্ট্র 4 প্রধান বা বিগ 4 নামে পরিচিত। এই 4টি দেশের নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, প্রাশিয়ার সম্রাট ফ্রেডারিক উইলিয়াম, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসেলরি। গয়ের দেখা হচ্ছে হেটারিয়া ফিলিকে বলতে কি বোঝো?
দেখো উত্তর লিখবে গ্রিকদের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল একটি গুপ্ত সমিতি যার নাম হচ্ছে ফিলিকে হেটারিয়া বা হেটারিয়া ফিলিকে। এই সমিতির মাধ্যমে নবজাগরণের আদর্শ ও ভাবাদর্শ প্রসারিত হয়। এছাড়া এর দ্বারা গ্রিক জনগণ ক্রমশ সংঘবদ্ধ হয়েছিল। 1814 থেকে 1820 সালের মধ্যে গ্রিসের সর্বত্র এর শাখা গড়ে ওঠেন। এরপরের প্রশ্ন, ঘয়ের দাগে ইউটোপীয় সমাজতন্ত্রী কাদের বলা হয়? প্রথম যুগের সমাজতন্ত্রীদের অর্থাৎ রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ের, সাঁ-সিমো প্রমুখ সমাজতন্ত্রীদের কল্পনাবিলাসী বা ইউটোপীয় সমাজতন্ত্রী নামে অভিহিত করা হয়। এর অন্যতম কারণ হলো তারা শ্রমিক শোষণের বিরোধিতা করলেও সমাজ ব্যবস্থার পরিবর্তন এবং অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার বিষয়ে কোনো সঠিক পথের সন্ধান দিতে পারেননি। এরপর দেখো দাগে এপ্রিল থিসিস কি? উত্তর লিখবে যে 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় অস্থায়ী সরকার গঠিত হলে বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক কর্মীদের সামনে একটি কর্মধারা তুলে ধরেন। তার এই নিজস্ব চিন্তাধারা এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। দাগে রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? উত্তর লিখবে 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। এই সময় জার শাসনের বিরুদ্ধে রাশিয়ায় তীব্র আন্দোলন গড়ে ওঠে। 22 জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গের শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিলে সামিল হন। রুশ সৈন্য মিছিলের উপর গুলি বর্ষণ করলে প্রচুর শ্রমিক নিহত হন। এই ঘটনাকে রক্তাক্ত রবিবার বলা হয়। পরের প্রশ্ন 4 নম্বর থেকে 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর করে, 4 2 8 নম্বর রয়েছে। পরের দিকে মেটারনিক ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? উত্তর লিখবে মেটারনিক ব্যবস্থার ব্যর্থতার কারণ 1 নম্বর হচ্ছে প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শিতার অভাব। মেটারনিকের প্রশাসনিক দক্ষতা ছিল না। অস্ট্রিয়াকে নতুনভাবে গড়ে তোলার কথা তিনি কখনো ভাবেননি। তার নীতি ছিল প্রতিক্রিয়াশীল, সংকীর্ণ, সুবিধাবাদী ও অদূরদর্শী। এই কারণে তিনি দমনপীড়ন নীতির মাধ্যমে তার ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করতে পারেননি। 2 নম্বর আন্দোলন দমন। ফরাসি বিপ্লব প্রসূত নানা ভাবনা, বিভিন্ন দেশের গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনকে তিনি বল প্রয়োগের মাধ্যমে দমন করতে সচেষ্ট হয়েছিলেন। বাস্তবে যুগের দাবিকে তিনি সঠিকভাবে চিহ্নিত করতে পারেননি। তাই দমনপীড়ন সত্ত্বেও সমস্ত ইউরোপে জাতীয়তাবাদ গণতন্ত্রের ধারা অব্যাহত থাকে। 3 নম্বর হচ্ছে সংস্কার বিমুখতা। মেটারনিক ব্যবস্থার অন্যতম লক্ষ্য ছিল কোনো সংস্কার বা পরিবর্তন না করে শাসন চালানো বা স্থিতাবস্থা বজায় রাখা। তার এই অতিরিক্ত রক্ষণশীলতা ও সংস্কার বিমুখতা ছিল তার ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারণ। 4 নম্বর হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব অস্ট্রিয়া ও জার্মানিতে মেটারনিক ব্যবস্থা ভেঙে চুরমার করে দেয়। ইতালির বাসিন্দারাও মেটারনিক শাসন তীব্রভাবে অপছন্দ করতেন। 5 নম্বর অসহযোগিতা। মেটারনিক ব্যবস্থাকে ইউরোপের সমস্ত দেশ চোখ বন্ধ করে মেনে নেয়নি। ফলে এই পদ্ধতির প্রয়োগে তিনি সমস্ত দেশের সহযোগিতা পাননি। ইংল্যান্ড 1822 খ্রিস্টাব্দে, রাশিয়া 1825 খ্রিস্টাব্দে এবং ফ্রান্স 1830 খ্রিস্টাব্দে এই নীতি থেকে সরে যায়। এরপর ক্ষয়ের দাগে দেখো ইটালির ঐক্য আন্দোলনে কাফুরের ভূমিকা লেখন। উত্তর দেখো ইটালির ঐক্য আন্দোলনে কাফুরের ভূমিকা। বিদেশি শক্তিগুলিকে বিতাড়িত করে খণ্ড বিখণ্ড ইটালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ইটালির কাউন্ট কাফুর। ওকে, তিনি চেয়েছিলেন সার্ডিনিয়া, পিডমেন্টের রাজতন্ত্রের নেতৃত্বে একটি রাজতান্ত্রিক ইতালি প্রতিষ্ঠা করা, আর এই কাজে বৈদেশিক শক্তির সাহায্য নেওয়ার বিষয়ে তার কোনো আপত্তি ছিল না। তার লক্ষ্য ছিল ইতালিবাসীর প্রতি ইউরোপীয় জনগণের অনুভূতি সঞ্চার। এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেন। ফরাসি রাজ তৃতীয় নেপোলিয়নের সহযোগিতায় উত্তর ইটালির কিছু অংশ অস্ট্রিয়ার শাসনমুক্ত হয়, কিন্তু ঐক্য সাধন সম্পন্ন হওয়ার আগেই তৃতীয় নেপোলিয়ন ফরাসি বাহিনীকে ফিরিয়ে নিয়েছিল। কিন্তু তারপর ইটালির ঐক্য আন্দোলনের সাধারণ ইতালিবাসীদের ভূমিকা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। অস্ট্রিয়ার পরোক্ষ শাসনে থাকা পার্কা, মডেনা ও টাস্কানির মতো ইতালীয় অঞ্চলের সাধারণ মানুষের গণভোটের মাধ্যমে সার্ডিনিয়া, পিডমন্টের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলে তার কাজ সহজ হয়ে যায়।
পরের প্রশ্ন দেখো গয়ের দাগে, শিল্প বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক ফল কি ছিল? তো শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল হচ্ছে, শিল্প বিপ্লবের প্রধান অর্থনৈতিক ফলগুলি হলো, নাম্বার 1 দিয়ে বা ক দিয়ে লিখছি, গ্রামীণ কুটির শিল্পের অবসান হলে ফ্যাক্টরি প্রথার উদ্ভব। অপশন খয়ের দাগে হচ্ছে শ্রম বিভাজন নীতির উদ্ভব। গ হচ্ছে শিল্প অর্থনীতির বিকাশ। ঠিক আছে, শিল্প বিপ্লবের সামাজিক ফলাফলগুলো কি ছিল? শিল্প বিপ্লবের প্রধান সামাজিক ফলাফলগুলি ছিল বা ফলগুলি ছিল, 1 নম্বর হচ্ছে শিল্প মালিক ও পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর উদ্ভব। ওকে, শিল্প মালিক বা পুঁজিপতি বা এবং শ্রমিক শ্রেণীর উদ্ভব। 2 নম্বর হচ্ছে গ্রামের জনসংখ্যা হ্রাস এবং শহরের জনসংখ্যা বৃদ্ধি। 3 নম্বর বা অপশন গ, শিল্প বাণিজ্য ভিত্তিক নতুন সমাজের আবির্ভাব। এরপরের প্রশ্ন দেখো ঘয়ের দাগে, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণগুলি লেখো। উত্তর লিখবে জুলাই বিপ্লবের কারণ দিয়ে, ফ্রান্সে জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে একাধিক কারণ ছিল। 1 নম্বর কারণ হচ্ছে পূর্ব রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সে পূর্ব বংশীয় অষ্টাদশ লুই সিংহাসনে বসেন। তিনি মধ্যপন্থা অবলম্বন করে পুনঃস্থাপিত রাজতন্ত্রের সঙ্গে বিপ্লবী ভাবধারার মেলবন্ধনে এক নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। 2 নম্বর কারণ হচ্ছে কি না, অষ্টাদশ লুইয়ের স্বৈরাচারিতা। অষ্টাদশ লুই প্রথমে উদারনীতির দ্বারা এদেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন, কিন্তু 1820 খ্রিস্টাব্দের পর থেকে তার স্বৈরাচারী মনোভাব ফরাসি জনগণকে ক্ষুব্ধ করে তোলেন। ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক দলগুলিও রাজার সনদকে গ্রহণ করতে রাজি ছিলেন না। 3 নম্বর কারণ হচ্ছে দশম চার্লসের স্বৈরাচারী মনোবৃত্তি। জুলাই বিপ্লবের কারণ হিসাবে দশম চার্লসের স্বৈরাচারী এবং প্রতিক্রিয়াশীল মনোবৃত্তিকে দায়ী করা হয়। তিনি ক্ষমতায় আসীন হয়ে উগ্র রাজপন্থী নীতি গ্রহণ করেন এবং প্রাক বিপ্লব যুগের স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের চেষ্টা করেন। 4 নম্বর হচ্ছে যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রাধান্য। দশম চার্লসের আমলে যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্রাধান্য পুনঃপ্রতিষ্ঠিত হয়। বিপ্লবের সময় যে সকল অভিজাত ব্যক্তি তাদের সম্পত্তি হারিয়েছিলেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়। 5 নম্বর হচ্ছে পলিগ্ন্যাককে মন্ত্রী পদে নিয়োগ। জুলাই বিপ্লবের অন্যতম আরেকটি কারণ পলিগ্ন্যাক নামক এক ধুরন্ধর কূটনৈতিককে মন্ত্রী পদে নিয়োগ। পলিগ্ন্যাক ছিলেন অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং ফরাসি জাতির মনোভাব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। দেখো 5 নম্বর প্রশ্ন দেখো, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর, এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর 5-এর 1-এর প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। উত্তর লিখবে প্রথমে ভূমিকা দিয়ে, 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলে জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেছিলেন। দেখো 1 নম্বর বা প্রথম হচ্ছে রাজতন্ত্রে বিশ্বাস। রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। পরের পয়েন্ট হচ্ছে দেখো রক্ত ও লৌহ নীতি। বিসমার্ক গণতান্ত্রিক রাজনীতির উপর নয়, রক্ত ও লৌহ নীতির উপর আস্থাশীল ছিলেন। তিনি রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে। এরপর হচ্ছে সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ এবং 3 নম্বর হচ্ছে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। এরপর ক্ষয়ের দাগে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণগুলি লেখো। দেখো রুশ বিপ্লবের কারণ 1 নম্বর হচ্ছে জারের স্বৈরাচার। রাশিয়ার সম্রাটকে জার বলা হতো। ঠিক আছে, যারা রাশিয়ায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। স্বৈরাচারী জার শাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে রুশরা এই বিপ্লবে যোগ দেন। 2 নম্বর কারণ কৃষকদের অসন্তোষ। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার উচ্ছেদ প্রাথমিকভাবে ঘটালেও রুশ কৃষকদের অবস্থার সেরকম উন্নতি ঘটেনি। দারিদ্র্য ও দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে কৃষকদের অবস্থার অবনতি হয়। কৃষকরা তাদের এই চরম দুরবস্থা থেকে রেহাই পাওয়ার আশায় বিপ্লবের পথ বেছে নেন। 3 নম্বর হচ্ছে রুশীকরণ নীতি।
রাশিয়ায় পোল, ফিন প্রভৃতি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত। প্রত্যেক জাতিরই নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ছিল। 1905 খ্রিস্টাব্দে যার সরকার এই সমস্ত জাতির উপর জোর করে রুশ ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয়। এর বিরুদ্ধে অরুশ জাতিগোষ্ঠীগুলি সোচ্চার হয় এবং বিপ্লবকে সমর্থন জানায়। দেখো 4 নম্বর কারণ হচ্ছে শ্রমিকদের অসন্তোষ। রাশিয়ায় শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয় এবং নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠে। রাশিয়ার অভিজাতদের পাশাপাশি বিদেশিরাও এই শিল্প কলকারখানাগুলির মালিক ছিল। অধিক মুনাফার লোভে এরা বিভিন্নভাবে শ্রমিকদের শোষণ করত। কম মজুরিতে দীর্ঘ সময় কাজ, অনাহার, অর্থাভাব, বস্তি জীবনের দুরবস্থা শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ফলে রাশিয়ার শ্রমিক শ্রেণীর মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা বিপ্লবের পথ বেছে নেয়। 5 নম্বর হচ্ছে দার্শনিকদের প্রভাব। রুশ বিপ্লবে দার্শনিকদের প্রভাব ছিল অপরিসীম। টলস্টয়, চেকোভ প্রমুখ দার্শনিক ও সাহিত্যিকরা তাদের রচনায় জারতন্ত্রের স্বৈরাচার ও রাশিয়ার অবস্থা তুলে ধরেন। এইসব রচনা দ্বারা রাশিয়ার জনগণ প্রভাবিত হয় এবং বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য বিপ্লবের পথ বেছে নেয়। এরপর দেখো গয়ের দাগের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। তো লিখবে প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। 20 শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদের দ্রুত প্রসার ঘটতে থাকে। এই সময় ইউরোপের বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী মতবাদের উন্মেষ ঘটে এবং ইউরোপের প্রতিটি জাতি নিজের জাতির শ্রেষ্ঠ এবং অন্য জাতিকে নিকৃষ্ট বলে মনে করতে থাকে। রাশিয়া, ফ্রান্স, জাপান প্রভৃতি দেশেও জাতীয়তাবাদের ব্যাপক প্রসার ঘটে। 2 নম্বর হচ্ছে ফ্রান্সের ক্ষোভ। ফ্রান্স সিডনির যুদ্ধে রাশিয়ার কাছে পরাজিত হলে কয়লা খনি সমৃদ্ধ আহসান ও লোরেইন নামক স্থান দুটিকে জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ ও আলসাস ও লোরেইন পুনরুদ্ধারের উদ্দেশ্যে ফ্রান্স জঙ্গি মনোভাব নিয়ে জার্মান বিরোধী জোট গঠন করে এবং ইউরোপে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে বা তৈরি করে। 3 নম্বর কারণ হচ্ছে কি না মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকায় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কো সুলতানের পাশে দাঁড়ান এবং পান্থার নামে একটি যুদ্ধ জাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স এবং জার্মানির সম্পর্কে অবনতি ঘটে। 4 নম্বর কারণ সেরাজেভো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া সার্বিক জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সেরাজেভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদির একটি চরমপত্র পাঠায়। এবার দেখো উপসংহারে লিখছি, অস্ট্রিয়ার চরমপত্রের কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়। কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপের বাইরের বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। ওকে, তো এই ছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণ। তো ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটি অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। এবং এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।